আশাবাদ ব্যক্ত করে যে আমাদের তরুণরা হয়তো যারা অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন, যারা ভোট দিতে পারেননি বিগত প্রায় 15 বছর, তারা অনেকেই হয়তো প্রত্যাশা করে যে একটা গণতান্ত্রিক চর্চা আসলে তারা এক্সারসাইজ করতে পারবে। আমার মনে হয় পার্থ সাহেব যেটা বলেছেন এগুলো তো কোনোটাই তো দ্বিমত করার কোনো সুযোগ নাই। যে প্রশ্নটা পার্থ তুলেছেন এবং আমি আপনাকে করছিলাম যে অর্থনীতির অবস্থা খারাপ, এর জন্য কি আপনি কতটা আন্দোলন সংগ্রাম রাজনৈতিক অস্থিরতা থেকে দায়ী করবেন? কারণ গত 10 বছরে তো এরকম কিছু ছিল না। 15 পর থেকে প্র্যাকটিক্যালি তো 7-8 বছর, 15 সাল পর্যন্ত কিছুটা ছিল, তারপর থেকে একেবারে গত 10 বছরের সরকারের জন্য এটা বিশাল সফলতা যে সরকার এই ধরনের কোনো বড় রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়নি। তার জন্য সরকার কিন্তু খুব অনেকটা বলতে পারেন যে আমি বলবো বিরোধী দল সেই হিসাবে এটার ধন্যবাদ পাওয়ার যোগ্য যে তারা বড় রকমের কোনো ডিস্টারবেন্স সরকারের জন্য তৈরি করতে পারে নাই কিংবা করে নাই, এবং এই কারণে কিন্তু অর্থনীতি একটা স্টেবিলিটি পেয়েছে। বাট প্রশ্ন হচ্ছে যেটা পার্থ সাহেব করেছেন যে আমাদের তাহলে ফরেন এক্সচেঞ্জের অবস্থা এরকম কেন হলো, এটার কারণ কিন্তু ডেফিনেটলি গুড গভর্নেন্স। কারণ জবাবদিহিতা না থাকলে আপনার কিন্তু এটা হতে বাধ্য, এবং তার প্রমাণ পৃথিবীতে অনেক আছে নজির। অনেক কান্ট্রি কিন্তু ফেল করেছে, যাকে বলা হয় ফেল স্টেট হয়েছে এইসব কারণে। আমার একজন ব্যবসায়ী হিসাবে আমার মনে হয় যে আমাদের দেশে যে উদ্যোক্তা শ্রেণী আছে তাদেরকে কনফিডেন্সে না নিয়ে এমন একটা কোটারি কিংবা ক্রনিক ক্যাপিটালিজম করে তোলা হয়েছে, যারা বেনিফিশিয়ারি তাদের আচরণ কিন্তু ভয়ঙ্কর। যেটা আমি অনুষ্ঠানে আগেও বলেছিলাম যে আজকে আমরা রাষ্ট্রীয় সমর্থন দিয়ে কিংবা রাষ্ট্রীয় আনুকূল্য কিংবা কনসেশনস বলা হয়, সে কাদেরকে দিচ্ছেন? যে কিনা আজকে জাপানের কন্ট্রাক্টররা এখানে ব্যবসা করছে, মিৎসুবিশি ঢাকা এয়ারপোর্ট তৈরি করেছে, সেখানে যে বিশাল প্রফিট করেছে সে প্রফিট কিন্তু জাপানে নিয়ে যাচ্ছে, সে কিন্তু আমেরিকা নিয়ে যাচ্ছে না। আবার আমাদের এখানে যারা আপনি যাদেরকে সুযোগ করে দিলেন এইখানে ব্যবসা করলো, এইখানে তেমন কোনো কম্পিটিশন ছাড়া পাওয়ার হাউস করলো, কিন্তু সে অফিস গিয়া করতেছে এখন সিঙ্গাপুরে রাখছে। সিঙ্গাপুরে তারা বিশাল ধনী কিংবা ধনকুবের হিসাবে তাদের নাম দেখা যাচ্ছে। আপনি এমন গ্রুপদেরকে ব্যাংকগুলো দিয়েছেন যারা ব্যবসায়ীদের পরিবর্তে আমি 50 বছর আমার ব্যবসার অভিজ্ঞতা কিন্তু 50 ইয়ার্স হলো। এই 23 সালে 50 বছর যাওয়ার ব্যবসা করছি। আমি একটা সামান্য 8-10 কোটি টাকা লোন পাইলে পর আমাদের 14 গোষ্ঠী তল্লাশি করা হয়, সিকিউরিটি চাওয়া হয়, কোনো খারাপ করছে কিনা দেখা হয়, সিআইবি দেখা হয়। কিন্তু দেখা গেল এই বাংলাদেশে কোনো গ্রুপ তার চাকরের নামে 100 কোটি টাকা লোন নিয়ে চলে গেছে, 1000 কোটি টাকা নিয়ে গেছে, এবং সে টাকা কিন্তু দেশে নাই। এটা হয়েছে দেশে। এটা কিভাবে ভয়ঙ্করভাবে হয়েছে যেটা আমি আমার মনে হয় সবচেয়ে বেশি আলোচনা করেছি আপনার এখানে, এবং যার পরিণাম বলা হয় যে এ ডলার সেভড এ ডলার আর্ন। আপনি যখন এরকম বিলিয়ন ডলার এভাবে আপনি নিতে দিয়েছেন এই ব্যাংকগুলা থেকে, কয়েকদিন আগে তার যে প্রভাবটা আপনি যে একটু আগে বলেন দ্রব্যমূল্য, দেখুন অর্থনীতিতে কিন্তু আপনার এখানে মিথ্যার কোনো জায়গা নেই, আল্লাহর দুনিয়াতে মিথ্যার জায়গা নেই। সেটা কিন্তু কোনো না কোনোভাবে বাউন্স ব্যাক করবে কিংবা আপনাকে অ্যাকশন রিয়াকশনগুলো হবে। আপনি যখন এরকম গতকালকেও যে সরকার এতগুলো প্রকল্প অ্যাপ্রুভ করেছে, কিংবা আমরা তো এত বড় শখের পরেও অনেক প্রকল্প পরিহার করতে পারলাম না। শুধু প্রধানমন্ত্রীর দপ্তর ওই যে গাড়ি কেনার প্রকল্পটাকে এটাকে আপনার তারা আপাতত স্থগিত রেখেছে, সেখানে 300 কোটি টাকার মতো, কিন্তু হাজার হাজার কোটি টাকার প্রকল্প এমনভাবে হচ্ছে যেগুলা কিন্তু না করলে কিচ্ছু হতো না। এবং তার ফলে এগুলাতে এই যে অপচয়গুলো কিংবা মেগা প্রকল্প, মেগা প্রফিট, মেগা লুটপাট এবং এই যে ব্যাংক লুটপাট সবটা মিলে সবটার প্রভাবেই কিন্তু আজকে আপনার একটা করলা 10 টাকা, আলুর কেজি 70 টাকা। কিংবা কেন হয়েছে সে তো অবধারিতভাবে হবে, কারণ আপনি এটা যদি না বুঝে করে থাকে তাহলে আমি বলবো তারা উপযুক্ত না, তারা রাষ্ট্র চালাবার উপযুক্ত না। আর যদি বুঝে যারা করেছে দে আর ক্রিমিনালস, দে হ্যাভ ডান ক্রাইম এগেইনস্ট দি কান্ট্রি। আপনি আমার একটা কথা বলেন, অর্থমন্ত্রীর নাম কি? লোটাস কামাল সাহেব, ওনার কোনো ভূমিকা দেখেন আপনি? এই যে বাণিজ্য মন্ত্রী ডাইরেক্টলি রিলেটেড উইথ পিপলস এভরিডে, মানুষের প্রতিদিনের বাজারে, উনি বলেন যে এই ব্যাংক যে ইসলামী ব্যাংকের কিংবা যে ব্যাংক নিয়ে যা হয়েছে, উনি বলেন যে ব্যাংক রাষ্ট্রের হাতে নেওয়ার কথা ছিল, কোন গ্রুপকে দেওয়ার কথা ছিল। অর্থমন্ত্রী বলেন, উনি বলেন যে না কি কথা ছিল সেটা না, যেটা বাস্তব সেটার কথা বলছি। শুধু ইসলামী ব্যাংকের কথা বলবো কেন? আমি এখানে বসে বলছি, দর্শকরা 10টা মেইন স্ট্রিম মন্ত্রীর নাম
মন্ত্রীর নাম শুধু ইন্টারনেটে ইউকে চাপ দিয়ে কোম্পানি লিখুক না, আমি এখানে বলছি না, এমনও মন্ত্রী আছে যার বাচ্চা কাচ্চার নামে মিলিয়ন্স অফ ডলার্সের কোম্পানি ওপেন রেজিস্টার্ড, আপনি শুধু নামটা দিয়ে আপনি সার্চ দিবেন, এটা ডকুমেন্টেড, আমার ফোনে আছে, আই জাস্ট ডোন্ট এম্বারাস দ্য গভর্নমেন্ট, যে ফোনে আছে, আপনি চাপ দিবেন মন্ত্রীর নাম, আপনি দেখবেন কোম্পানি 2019-এ করেছে, 20-এ ছেলের নামে, মেয়ের নামে, বাচ্চার নামে, এই প্রপার্টি কেনা, এই প্রপার্টি কেনা, এগুলো ওপেন। এগুলো এখন মন্ত্রীরা যখন করবে তখন ব্যবসায়ীদের কিছু কিছু লুটেরা তো থাকবে, ওনারা করবে এবং ওনারা করছেন। আর আপনি একটা ব্যাংকের কথা বলছেন, কতগুলি ব্যাংক নাই হয়ে গিয়েছে, কতগুলি ব্যাংক, এরা যদি বসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও কিন্তু নাই, জনতা এইটা আপনার এসব জায়গা থেকে হাতে গুনে ঘুরে ঘুরে এই কয়েকজন মানুষই এটা নিচ্ছে। ফলে এখন যেটা অ্যাকচুয়ালি জিল্লুর ভাই যেটা ভীষণভাবে দরকার ছিল, এখানে কিন্তু ব্যাপক পরিবর্তন, যে কথাটা বলা হচ্ছে, পরিবর্তন ছাড়া কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় নাই। এখন এখানে সরকার হয়তো আপনি বলবেন যে এখন যদি একটা ফেয়ার ইলেকশন হয় তাহলে সরকারের ভয় হচ্ছে সরকার ক্ষমতা হারাবে, তো সেই জন্য কি ফেয়ার ইলেকশন হবে না? তাহলে কি বিকল্প কি? বিকল্পটা আপনারা বলতে পারবেন, আমি রাজনীতি করি না, আমি জানি না। কিন্তু অর্থনীতির ব্যাপারটা হচ্ছে যে ইতিমধ্যে যে অর্থনীতিকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যদি বড় রকম পরিবর্তন না করেন তাহলে আমরা কিন্তু প্রায় দেউলিয়ার মতো অবস্থা হয়ে গেছে আমাদের। আমরা এরকম অবস্থা চললে পরের মাসে গিয়ে স্যালারি দিতে পারবো কিনা, অনেকে দিতে পারবে না। যাদের হাজার হাজার ওয়ার্কার আছে কোত্থেকে বেতন দেবে? মনে করেন যে হামিম গ্রুপের প্রায় 20-30 হাজার ওয়ার্কার আছে, একটা মাস খারাপ হলে পর বেতন দিতে পারবে? ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমি একটা জিনিস আপনি বুঝাই, আমার যে জায়গাটা বা আমি যেখান থেকে চিন্তা করি, দেখুন সময়ের আগে আর ভাগ্যের বাইরে তো কিছুই হয় না, সময়ের আগেও হবে না আর ভাগ্যের বাইরেও কিছু হবে না। কে ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, সেটা বড় ব্যাপার না। এই অর্থনীতির এই ব্যাপারটা যেহেতু 18 কোটি মানুষের, এখানে একটা ন্যাশনাল কনসেনসাস হওয়া উচিত। রাজনীতির মারামারিটা রাজনীতিতে থাকুক, এই জায়গাগুলিতে যে আমরা কেউ কাউকে ব্যাংক লুট করতে দেব না, বিকজ এটার আলটিমেট এফেক্ট পলিটিক্যাল কনসেনসাস, পলিটিক্যাল ইস্যু তো মেজর ইস্যু আপনি না আনতে পারেন, তাহলে তো আমরা মাইন্ডসেটটাই বোঝা যায় যে আপনি পারবেন না, ইকোনমিটাও পারবেন না। আর আপনি তো অর্থনীতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলেছেন, কারণ ক্ষমতা থাকলেই আপনি লুটপাট করতে পারবেন। সত্যি তাই। আসলে এখন তো এই যে জিল্লুর ভাই যে কথাটা বললেন, এমনভাবে গ্রে এরিয়া তৈরি করা হয়েছে যে আপনি তো এখানে কোনো যৌক্তিক আলোচনা, আমরা যে আলোচনা করছি যৌক্তিক আলোচনার কোনো পরিবেশ আছে? আপনি তো কোনো যৌক্তিক পরিবেশ রাখেন নাই। ফলে যৌক্তিক পরিবেশ না হলে তো আমরা আলোচনা করছি, এগুলো ফিউটাল এক্সারসাইজ হবে। হয়তো জনমত, মানুষের লক্ষ লক্ষ মানুষের, নীরব মানুষের কথা হয়তো আমরা বলার চেষ্টা করছি, কিন্তু সেটা শোনার মতো মানসিকতা থেকে আমাদের নেতৃত্বে আছে? তারা তো সেদিকে তাদের মনোযোগ নাই। কারণ অর্থনীতি যে আপনার এই যে আজকে যে আপনার $60 বিলিয়ন হতে পারতো, কেন হলো না? এটা হলো না এই জন্য যে আপনারা যে কাণ্ডগুলো করেছেন সে কারণেই কিন্তু আমরা আজকে প্রায় শূন্যের দিকে চলে যাচ্ছি। এইটাকে পরিবর্তন ধরে রাখার জন্যও কিন্তু কনসেনসাস দরকার এবং অনেকগুলো জায়গায় আপনাকে হস্তক্ষেপ করা দরকার, এবং করলে পরে আমরা অবস্থাটাকে ফেরাতে পারি। আমাদের কিন্তু দেখেন কোটি কোটি মানুষ, শ্রীলঙ্কা ফাইট ব্যাক করলো, দেখেন হ্যাঁ সে করেছে, তার ইনস্টিটিউশনগুলো জীবিত আছে। সে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কে স্বাধীনতা দিয়েছে, আমরা কি স্বাধীনতা দিয়েছি? আমরা কি অর্থনীতির অর্থনীতি তো কোনো ধর্ম মানে না, কোনো দল বুঝে না, সে আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝে না, সে কিন্তু দেয়ার ইজ নো রিলিজিয়ন বাট ইকোনমি, বার্ট্রান্ড রাসেলের কথা ছিল। অর্থাৎ তাকে তো আপনাকে মানতে হবে সে কথা। আপনি যদি বলেন যে আমি একা সব বুঝি, তাহলে তো সেটা হবে না। অতএব এই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশ একটা অত্যন্ত ক্রান্তিকালের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের এই 18 কোটি মানুষের দেশে আজকে সাধারণ মানুষরা কিন্তু আমরা যে অবস্থা রেখেছি, অজ্ঞতা আর অন্ধকারে রেখে দিচ্ছে। তারা রাষ্ট্রকে বুঝে না বলে কিন্তু রুখে দাঁড়াচ্ছে না। যদি রাষ্ট্র বুঝতো এবং যেসব লোকেরা আজকে তাদের এই অবস্থার জন্য দায়ী, তাহলে কিন্তু মানুষ কি করতে আমি জানি না, আমরা হয়তো বোঝাতে পারি নাই, আপনারা বোঝাতে পারেন নাই যে কাদের কারণে আজকে এই রাষ্ট্রের অবস্থা। ব্যারিস্টার, আমি যে প্রশ্নটা করতে চাই পলিটিশিয়ান হিসেবে এবং ইয়াং পলিটিশিয়ান হিসেবে, এবং মিস্টার আব্দুল্লাহ বলেছেন যে আপনি ইয়াংদের মধ্যে অনেক পপুলার, রাজনীতির ভাষা, প্রতিপক্ষ সম্পর্কে যে ভাষা আমরা শুনছি এখন সংসদের বাইরে, রাজনীতির মঞ্চে, বিরোধীদের মুখে, সরকারের পক্ষের মুখে, এবং যে বডি ল্যাঙ্গুয়েজ এখন দেখছি, এমনকি এখন বিদেশি রাষ্ট্রদূতরাও, আপনি যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে আলোচনা করছিলেন, ইভেন মার্কিন অ্যাম্বাসাডার পিটার হাসকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে এবং শারীরিক আক্রমণের হুমকি পর্যন্ত এখন পলিটিক্যাল আলোচনার মধ্যে এসছে, পার্সোনা নন গ্রাটা করবার কথাবার্তা বলছেন, এমনকি বামপন্থী কিছু নেতাও এই বিষয়ে বেশ সরব। সো পরিস্থিতি আপনি যেখানে বলছেন ফিক্স করবেন, কিভাবে ফিক্স করবেন?
যদি মনস্তত্ত্বটা এরকম হয়, ভাষাটা এরকম হয়, শারীরিক প্রকাশভঙ্গি এরকম হয়। হ্যাঁ জিলু ভাই, আপনি তো অনেক বড় একটা প্রশ্ন করেছেন। এই 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 কথা তো আমরা সারাদিনই বলতে থাকি যে এই গত 10 বছরে, 15 বছর, 20 বছরে কোন শ্রেণী এবং আমি শিওর আপনি ডিপ্লোম্যাটদের সঙ্গে কথা বলেন এবং তারা আপনার সঙ্গে কথা বলে, এবং কেউই এখানে খুব একটা সিকিউরিটি এখন আর ফিল করেন না। না, বিকজ ওরা আমাদের কথার কথা কিন্তু সিরিয়াসলি নিয়ে নেয়। প্রবলেম তো আরেকটা, বিকজ ওরা তো আর পলিটিক্যাল এথিক্স আর নর্মের মধ্যে এই কথাগুলি আশা করে না। ওরা মনে করে পলিটিশিয়ানরা যখন কথা বলবে সেই মানানসই, সেই ধরনের ডেকোরাম মেনটেন করে পলিটিশিয়ানরা কথা বলবে। আমরা যে কথাগুলি বলি সেই কথাগুলি তো আসলে ইউনিয়ন লেভেলের কথা বা মেম্বার লেভেলের যেই ঝগড়াঝাঁটি যেটা হয় সেখানে। এটা তো আপনার মানতে অসুবিধা না, এটা তো সবসময় বলি, নাম নিয়েই বলি যে বাংলাদেশ পার্লামেন্টের অবস্থানটা কিন্তু কোয়ালিটি অফ দ্য মেম্বার অফ পার্লামেন্টস কিন্তু অনেক নিচের দিকে চলে গিয়েছে। আমি জানি না যে দর্শকরা দেখছেন লাস্ট কবে কে পার্লামেন্টের কোনো স্পিচ দেখতে চাচ্ছে বা পার্লামেন্ট চ্যানেলটা দেখেছে। এখন তো এভরিওয়ান ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট। আপনি আপনার ভালো কথা বলেন, আপনার শো মানুষ বেশি দেখবে। এখন তো যারা পার্লামেন্ট কনসেপ্টটা বানিয়েছিল তারা তো আর জানতো না হাতে হাতে মানুষের আজকে এই আইফোন থাকবে অথবা এই আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকবে, আপনি দেখতে পারবেন। সুতরাং আপনি যে প্রশ্নটা করলেন জিলু ভাই, এটা তো অনেক বড়। বা আমি যদি আপনাকে এই প্রশ্নটা উল্টো করি যে আপনি 10 বছর পর বাংলাদেশে 10টা রাজনীতিবিদের নাম বলতে পারবেন যাকে আপনি দলের বাইরে, যার একটা ইমেজ আছে, আপনি বলেন 10 বছর পর বা 5 বছর পরে। এক সময় আপনারা দেখেছেন, আপনাদের সৌভাগ্য ছিল, আমরা ছোট ছিলাম, যে বঙ্গবন্ধুর পরে বা জিয়াউর রহমানের পরে রাজ্জাক সাহেব, আমু সাহেব, তোফায়েল সাহেব, কত বড় বড় রাজনীতিবিদ, আমি তো বহু রব সাহেবরা